আজকে সমস্ত উদ্ভিদের যৌনজননের নতুন একটা টপিক, রেণু মাতৃকোষের বিভাজন, এই সম্বন্ধে জানবো। আগের দিন আমরা যতটা পড়েছিলাম সেখানে জেনেছিলাম যে রেণু কিভাবে তৈরি হয়েছে এবং রেণুর ক্রম পরিণতি। রেণু যখন গর্ভমুণ্ডের উপর এসে পড়ে তখন রেণুর মধ্যে কি কি পরিবর্তন বা চেঞ্জগুলো দেখতে পাওয়া যায়। রেণুর গঠন নিশ্চয়ই মনে আছে যে রেণু দেখতে ছিল গোলাকার, রেণু চারিদিকে একটা এরকম রেণুর আবরণী বা স্পোরোডার্ম ছিল, বিভিন্ন জায়গায় রেণুর মধ্যে রন্ধ্র ছিল, রেণুর মধ্যে বড় দেখে একটা ভ্যাকুয়াল ছিল, রেণুর মধ্যে একটা মেগা নিউক্লিয়াস ছিল যেটা পরবর্তীতে পরিবর্তিত হয়ে নিয়ে টিউব নিউক্লিয়াস তৈরি করেছিল। এই গঠনগুলো আমরা আগের দিন জেনেছিলাম। আজকে জানবো যে এই রেণু মাতৃকাছ থেকে তৈরি হচ্ছে। তো এই রেণু বিভাজিত হয়ে হয়ে যখন তৈরি হয় তখন কটা করে তৈরি হয়। বলা হয়ে থাকে যে রেণু মাতৃকোষ বিভাজিত হওয়ার পরে একবারে 4টা করে রেণু তৈরি হয়ে থাকে। কেন 4টা তৈরি হয়? কিছু কারণ হচ্ছে যে এইটা সবসময় মিওসিস যে কোষ বিভাজন পদ্ধতি রয়েছে সেই কোষ বিভাজন পদ্ধতিতেই কিন্তু বিভাজিত হয়ে থাকে। আর মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে যখন কোনো কোষ বিভাজিত হয় তখন মোট যে কোষ তৈরি হয় তার সংখ্যা হয় 4টি। মাতৃকোষ বিভাজিত হয়ে মোট 4টি কোষ তৈরি হয়ে থাকে মিওসিস কোষ বিভাজনের ফলে। এবার মাতৃকোষ, যেটা মাতৃকোষ হয়ে থাকে সে কিন্তু সবসময় হয় 2n, আর যেটা অপত্য কোষ তৈরি হয় এটা অপত্য কোষ উৎপন্ন অপত্য কোষ যেটা হয়, অপত্য কোষ সবাই হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির, অর্থাৎ এন প্রকৃতির, এবং এরকম করে 4খানা এন তৈরি হয়। তাহলে n, 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 এরকম করে 4খানা আলাদা আলাদা এরকম কোষ তৈরি হবে যাদেরকে আমরা রেণু বলছি। এই রেণু কিভাবে তৈরি হয় বা রেণু মাতৃকোষ বিভাজিত হয়ে নিয়ে কিভাবে রেণু তৈরি হয় তার সম্বন্ধে একটা সাধারণ ধারণা আমরা নেব। তো রেণু মাতৃকোষ বিভাজিত হয়ে থাকে দুটো পদ্ধতির সাহায্যে। ঠিক আছে, দুটো পদ্ধতিতে এই রেণু মাতৃকোষ বিভাজিত হয়। তো তোদের সিলেবাস অনুসারে যেটা দেওয়া আছে সেই দুটো পদ্ধতির সম্বন্ধে এখানে আমি আলোচনা করছি। একটা হচ্ছে সাকসেসিভ পদ্ধতি, ঠিক আছে, সাকসেসিভ পদ্ধতি, ঠিক আছে, সাকসেসিভ। তো সাকসেসিভ পদ্ধতি, ঠিক আছে, বা সাকসেসিভ টাইপ। তো সাকসেসিভ যে টাইপটা রয়েছে সেই টাইপে রেণু যখন বিভাজিত হয় তখন রেণু বিভাজনের সঙ্গে সঙ্গে এ কোষ প্রাচীরও তৈরি করতে শুরু করে দেয়। মানে এইটা হচ্ছে রেণু মাতৃকোষ, এর নাম হচ্ছে রেণু মাতৃকোষ। রেণু মাতৃকোষ কেমন ধরনের হবে? সবসময় 2n প্রকৃতির হবে। ঠিক, এই কোষ যখন বিভাজিত হবে তখন প্রথমে, যখন আমরা জানি মিওসিস কোষ বিভাজন হয়, মিওসিসের প্রথম ফেজ 1-এ কোষ তৈরি হয় হচ্ছে 2টো, এবং তার মধ্যে ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় হ্যাপ্লয়েড টাইপ, অর্থাৎ n প্রকৃতির। এই অবস্থাতেই এই রেণু কিন্তু যেহেতু উদ্ভিদ কোষ তাই কোষ প্রাচীরকেও তৈরি করে ফেলবে, কোষ প্রাচীরও তৈরি করে নেবে সঙ্গে সঙ্গে। এটা ফেজ 1। হ্যাঁ, ফেজ 2 যেতে যেতে এই কোষগুলো আবার নিজেরা বিভাজিত হবে, হয়ে নিয়ে এখান থেকে 2টো কোষ, এখান থেকে 2টো কোষ তৈরি হবে। তাহলে মোট 4টা কোষ তৈরি হবে, এবং যারা আবার কিন্তু বিভাজিত হয়ে কোষ প্রাচীর সহ 4টা এরকম নিউক্লিয়াস তৈরি করবে। ঠিক আছে, ফেজ 1-এর পরে মিওসিসের ফেজ 2 যেটা, এই মিওসিসের ফেজ 2-কে সবসময় সমবিভাজন বা মাইটোসিসের সমতুল্য বলা হয়ে থাকে। একদম ঠিক বলেছিস। তাহলে ফেজ 2 এটা, ফেজ 2-এ যখন এই কোষ বিভাজনটা সম্পূর্ণ হয় তখন কোষ প্রাচীর সহই কিন্তু কোষটা গঠিত হয়ে যায়। তো কোষ প্রাচীরের মতো অলরেডি হয়ে গেছে। তাহলে সাকসেসিভ যে টাইপটা বললাম তার কথার মধ্যে একটা কথা আমি সবসময় বলে আসছি যে প্রথম ফেজেও কোষ প্রাচীর তৈরি হবে, দ্বিতীয় ফেজেও
কোষ প্রাচীর তৈরি হয়ে যাবে। এই কোষ প্রাচীর প্রতিটা ফেজেই তৈরি হচ্ছে এই সাকসেসিভ পদ্ধতির, এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে, কোষ প্রাচীর তৈরি হচ্ছে। রেণুমাতৃক কোষ বিভাজিত হওয়ার সময় ফেজ ওয়ানেও কোষ প্রাচীর গঠিত হয়ে যাবে। মিওসিস কোষ বিভাজনের দ্বিতীয় ফেজেও কোষ প্রাচীর গঠিত হয়ে সাকসেসিভ পদ্ধতিটা সম্পূর্ণ হবে। যখনই দ্বিতীয় পদ্ধতি সম্বন্ধে জানবো তখন এই প্রথম পদ্ধতির সঙ্গে পার্থক্য কি বুঝতে পেরে যাবো। ঠিক আছে, দ্বিতীয় পদ্ধতি সাইমেন্টেনিয়াস পদ্ধতি। ঠিক আছে, হয়ে গেছে, মেটাবো। নেক্সট সাইমেন্টেনিয়াস পদ্ধতি, দ্বিতীয় যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে কোষ তৈরি হচ্ছে কোষ প্রাচীর সহ। ঠিক আছে, কোষ প্রাচীর সহ। এর পরের পদ্ধতির নাম হচ্ছে সাইমেন্টেনিয়াস পদ্ধতি। ঠিক আছে, তো দ্বিতীয় পদ্ধতির নাম হচ্ছে সাইম্যালটেনিয়াস পদ্ধতি। এই সাইম্যালটেনিয়াস পদ্ধতি যখন জানবো আমরা, সেই পদ্ধতিতে বুঝতে পেরে যাবো যে সাকসেসিভ পদ্ধতির সঙ্গে পার্থক্যটা কি। এটাও একইভাবে রেণুমাতৃক কোষ, এই রেণুমাতৃক কোষ 2n প্রকৃতির, নিচে লিখে দিই রেণুমাতৃক কোষ। ঠিক আছে, বিভাজিত হচ্ছে, বিভাজিত হয়ে এখানেও কি করবে, হ্যাপ্লয়েড প্রকৃতির দুটো কোষ তৈরি করবে। কিন্তু এইখানে যে কোষ প্রাচীরের বাইরের আবরণী কোষের মধ্যে যেটা থাকে সেটা তৈরি হবে, কিন্তু সেল প্লেট বা কোষ পাত গঠিত হয়নি। আগের ক্ষেত্রে যেমন হয়েছিল, যখন আমরা পড়েছিলাম সাকসেসিভ পদ্ধতি, সেখানে প্রতিটা কোষের আলাদা আলাদা কোষ প্রাচীর তৈরি হয়ে গেছিল। এখানে কোষ প্রাচীর তৈরি হবে না। ঠিক আছে, কোষ প্রাচীর তৈরি হচ্ছে না। ফেজ ওয়ানে এরকম কোষ প্রাচীর তৈরি হচ্ছে না। ফেজ টু যখন হচ্ছে তখন হঠাৎ করে তার প্রতিটা কোষের মধ্যে কোষ প্রাচীরের উদ্ভব হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রতিটা কোষ হঠাৎ করে কোষ প্রাচীর যুক্ত হয়ে যাচ্ছে। তাই জন্য এই পদ্ধতির সঙ্গে আগের পদ্ধতির পার্থক্য তৈরি হয়ে গেল। কি তৈরি হলো পার্থক্যটা হলো এই যে ফেজ ওয়ানে এখানে কোষ প্রাচীর সুগঠিত হয় না, ফেজ টু এ কোষ প্রাচীর সুগঠিত হয় সাইমালটেনিয়াস পদ্ধতিতে। সাকসেসিভ পদ্ধতিতে কি হচ্ছিল, প্রতি ফেজে, ফেজ ওয়ান এবং ফেজ টু দুটোতেই কোষ প্রাচীর সুগঠিতভাবে তৈরি হচ্ছিল। কিন্তু তোর সাইমালটেনিয়াস পদ্ধতিতে কোষ প্রাচীর ফেজ ওয়ানে সুগঠিতভাবে তৈরি হচ্ছে না, ফেজ টু এ গিয়ে কোষ প্রাচীর সুগঠিতভাবে তৈরি হচ্ছে। এবং প্রতি ক্ষেত্রে এরা 4টা করে নিউক্লিয়াস যুক্ত কোষ তৈরি করছে। আর কারণ আমি আগেও বললাম যে যেহেতু এটা মিওসিস কোষ বিভাজন হচ্ছে, মিওসিসে সবসময় মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষে যখন কোষ তৈরি হয় তখন মোট কোষের সংখ্যা হয় 4টা, এবং তারা হয় হ্যাপ্লয়েড প্রকৃতির। রেণুমাতৃকোষ নিজে হয় ডিপ্লয়েড প্রকৃতির, আর অপত্য কোষ সবসময় হয় হ্যাপ্লয়েড প্রকৃতির। দুটোতেই মিওসিস হচ্ছে। দুটোতে কেন, যদি ধরনের আরো কোনো পদ্ধতি আবিষ্কার হয় কোনো সময়, তাও সেটা মিওসিসেই হবে। পিছনের কারণই হচ্ছে এটা, কেননা দেহকোষ তৈরি হয় হচ্ছে মায়োসিসে, আর যখনই সেটা জনন কোষ হয়ে গেল তখন সেটা তৈরি হয় হচ্ছে মিওসিসে। আর আমরা এখানে যৌন জনন করছি, যৌন জননের এককই হচ্ছে গ্যামেট, আর গ্যামেট সবসময় তৈরি হয় হচ্ছে যখন গ্যামেটটা তৈরি হয়, গ্যামেট কোষ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সেটা সবসময় হবে হচ্ছে মিওসিস কোষ বিভাজন। মিওসিস ছাড়া গ্যামেট তৈরি হবে না। কোন গ্যামেট? স্ত্রী গ্যামেট। কেন, এটা তো কোশ্চেন যে কেন মিওসিসে কেন হবে, মায়োসিস হতে গেলে কি ক্ষতি হতো? বড় কোশ্চেন কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোদের করা উচিত ছিল কোশ্চেনটা, কেন করলি না জানি না। যে যদি এখানে মাইটোসিস কোষ বিভাজনই হতো জনন কোষের মধ্যে, এমন কি ক্ষতি হয়ে যেত? বরং তো ভালোই হতো, ক্রোমোজোম সংখ্যা ঠিকঠাক থাকতো, সবই থাকতো। হ্যাঁ বল, পরে কি বলছিস বল।
হ্যাঁ, কি বেরিয়ে যাবে? কোষ বিভাজন তো মাইটোসিস হতে গেলে তো ক্রোমোজোম সংখ্যা একই থাকবে। মাইটোসিসে কি বলছে, ক্রোমোজোম সংখ্যার তো কোনো সময় ঘাটতি ঘটছে না, মিওসিসেই বরং ক্রোমোজোম সংখ্যা কমে যাচ্ছে। খাগাই না গুগলি, গুগলি হয়ে গেল পুরো না ব্যাপারটা। তো এই গুগলি খাস না, ব্যাপারটা হচ্ছে এরকম ধরনের না, ঠিক আছে? গুগলি দিইনি কিন্তু কোনো আমি যে হ্যাঁ একটা গুগলি দিয়ে দিলাম, তো এরকম ব্যাপার নাই কিন্তু, ব্যাপারটা অন্য জায়গাতে। মাইটোসিস কোষ বিভাজন দেহকোষ এর গঠনের জন্য হয়, মিওসিস কোষ বিভাজন রেণু মাতৃকোষ বা বলতে পারি শুক্রাণু ডিম্বাণু যদি প্রাণীর ক্ষেত্রে বলি তৈরি হওয়ার জন্য হয়। এটা হয় হ্যাপ্লয়েড প্রকৃতির, আর দেহকোষ বিভাজিত ডিপ্লয়েড প্রকৃতির। হ্যাপ্লয়েড প্রকৃতির কোষ স্ত্রী শরীরে যে ডিম্বাণু তৈরি হচ্ছে, স্ত্রী ডিম্বাণু কোষ, যেটা ডিম্বাণু হ্যাপ্লয়েড প্রকৃতির হয়েছে। আবার পুরুষের শুক্রাণু, এটা হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির, ঠিক আছে? শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটবে, মিলন ঘটার পরেই তো সেখান থেকে নতুন যে অপত্য কোষ বা নতুন যে অপত্য কোষ না অপত্য মানে জাইগোট, নতুন যে জাইগোট শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে মিলন ঘটবে। শুক্রাণুর মধ্যে ডিম্বাণুর মধ্যে মিলন ঘটার সঙ্গে সঙ্গে যে জাইগোট তৈরি হবে, ঠিক আছে, যেটাকে আমরা জাইগোট বলছি, জাইগোট, যেখান থেকে পরবর্তী একটা সম্পূর্ণ দেহ তৈরি হবে, সে হচ্ছে 2n প্রকৃতির। এখন যদি এটা এরকম হতো যে ডিম্বাণু কোষ 2n, ঠিক আছে, শুক্রাণু কোষ এ হচ্ছে 2n, উৎপন্ন অপত্য জাইগোট সেল হতো 4n। হয়তো তুই যেটা বলতে চাইছিলি বুঝতে পারছি, কিন্তু তোর ব্যাখ্যাটা ঠিক হচ্ছিল না। আর পরীক্ষায় নাম্বার আমরা কেন পাই না, ভালো নাম্বার কেন ওঠে না, কেন ব্যাখ্যাটা ভালো হয় না। ভাবি এক, লিখি এক, হ্যাঁ রেজাল্ট ভাবি এক, আসে এক, ঠিক আছে? তো প্রথমে যেটা ভাবছি সেটাকে খাতাতে কেমন করে প্লট করব, তার জন্য প্র্যাকটিসের প্রয়োজন, খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করে করে জায়গাটা আসতে হবে এবং কারণগুলো, সঠিক কারণগুলো জানতে হবে। মন গড়া কারণ বললে চলবে না, যে হ্যাঁ আমার একটা মন গড়া কারণ বানিয়ে নিলাম, হবে না, সায়েন্টিফিক কারণ ব্যাখ্যা করতে হবে। তাহলে যদি এটা 4n প্রকৃতির জাইগোট হয়ে যায়, জাইগোট যদি 4n হয়ে যায়, তাহলে প্রত্যেকটা কোষ হবে 4n। যদি বলা হয়ে থাকে, বায়োলজিক্যাল সায়েন্সে বলা হয়ে থাকে, যদি একটা ক্রোমোজোম চেঞ্জ হয়ে যায় তাহলে গেলে শারীরিক গঠন পরিবর্তন হয়ে যায়, কোনো মানুষ হয়তো কোনো আলাদা রোগে আক্রান্ত হয়ে যেতে পারে, উদ্ভিদ আলাদা রকমের হয়ে যেতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে একটা ক্রোমোজোম চেঞ্জ হলে। এখানে তো সেট চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো, এন ক্রোমোজোম সেট বা সেট নাম্বার অফ ক্রোমোজোম 2n, ওই সেটেরই দ্বিগুণ, তাই না? 23-এর সঙ্গে 2 গুণ করলাম, দ্বিগুণ হয়ে গেল। 4n মানে 4 গুণ। কথাটা বুঝতে পারছিস তো? একটা ক্রোমোজোম যদি চেঞ্জ হয়ে যায় তাহলেই তোর পুরো শরীর শেষ হয়ে যায়। সেখানে তুই সেট নাম্বার চেঞ্জ করে দিচ্ছিস, তো ন্যাচারালি এখানে কি হতে পারে, পুরো উদ্ভিদের যে গঠন সেটা নষ্ট হয়ে যাবে। তাই প্রাকৃতিক নির্বাচন এটা, গ্যামেট সেল সবসময় হবে হ্যাপ্লয়েড প্রকৃতির, ঠিক আছে, জাইগোট তৈরি হবে হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির। কোনটা এখানে না এন এন করে, কারণ এটা তো তোর রেণু, এটা এন, এটা এন, এটা এন, এটা এন। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম, এখান থেকে একটাই কথা বুঝতে পারলাম যে যখনই যৌন জননের একক, যেটাকে গ্যামেট বলছি, গ্যামেট সবসময় হবে হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির, আর যখনই সেই গ্যামেটগুলো মিলিত তৈরি হবে জাইগোট, সে সবসময় হবে ডিপ্লয়েড প্রকৃতির। তাহলে একটা ক্রোমোজোম চেঞ্জ হতে গেলে পুরো ঘটনাই পাল্টে যাবে। তাহলে
সাইমালটেনিয়াস আর সাকসেসিভ পদ্ধতির মধ্যে পার্থক্য কি দাঁড়ালো? একটাতে কোষ প্রাচীর তৈরি হয়ে যাচ্ছে, একটাতে কোষ পর্দা গঠিত হচ্ছে, কোষ প্রাচীর গঠিত হচ্ছে না। কোষ বিভাজন কমপ্লিট হওয়ার পরে যখন মোট 4টা অপত্য কোষ তৈরি হলো তখন কোষ প্রাচীর তৈরি হচ্ছে। কিন্তু সবসময় একটা ঘটনা দেখতে পাচ্ছি, রেণু তৈরি হচ্ছে 4টা, আর এই 4টা রেণুকে আমরা একসঙ্গে কি বলতে পারি? রেণু চতুষ্টয়। চতুষ্টয় মানে কি? 4টা, যেটা রেণু চতুষ্টয় বলতে পারি ঘটনাটাকে, মানে 4টা রেণু তৈরি হচ্ছে। সেটা সাকসেসিভ পদ্ধতি বল আর সাইমালটেনিয়াস পদ্ধতি বল, রেণু তৈরি হচ্ছে 4টা করে, তাই একে কি বলছি? রেণু চতুষ্টয়। তো এর পরের যে গল্পটা আমরা জানবো আজকে, পরের যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই রেণু চতুষ্টয় এটা কয় প্রকার। ঠিক আছে, রেণুকে রেখে দিলাম এখানে। ঠিক আছে, তাহলে রেণুর যে চতুষ্টয় সেটা কয় প্রকার, রেণু চতুষ্টয় সম্বন্ধে জানবো। ঠিক আছে, রেণু চতুষ্টয়। আচ্ছা, রেণু চতুষ্টয়। ঠিক আছে, তো রেণু চতুষ্টয় হচ্ছে 5 প্রকার। রেণু চতুষ্টয় কয় প্রকার? 5 প্রকার। ঠিক আছে, তাহলে এক এক করে শুরু করি। টেট্রাহেড্রাল। প্রথম পদ্ধতির নাম হচ্ছে, প্রথম রেণু চতুষ্টয়ের নাম হচ্ছে টেট্রাহেড্রাল। ঠিক আছে, তুই টেট্রাহেড্রালই প্রথম বলতে হবে আমার নেই, যে 5টা বলবো, আমি আমার মতন করে টেট্রাহেড্রালকে প্রথমে বলছি। তুই টেট্রাহেড্রালের জায়গায় আমি দ্বিতীয় যেটা বলবো সেটাকেও বলতে পারিস, কোনো অসুবিধা নেই। মোটমাট 5টা যে প্রকার হয়, সেই 5 প্রকারের সম্বন্ধে তোকে জানতে হবে, তাদের নাম তোকে জানতে হবে। তো টেট্রাহেড্রাল, আগে প্রথমে জানি যে টেট্রাহেড্রাল কাকে বলে। এটা তো জানা উচিত যে টেট্রাহেড্রাল ব্যাপারটা কি। তো আমরা CH4 নাম শুনেছি, নাম কি? মিথেন। বাহ, ভেরি গুড, নাম হচ্ছে মিথেন। এর যে গঠন, গঠন কেমন ধরনের? মাঝখানে থাকে কার্বন, একটা হাইড্রোজেন, একটু ট্যাঁ হয়ে এখানে 109 মিনিট করে নিয়ে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, পিছন দিকে আঁকার জন্য এরকম করে আঁকি আমরা, পিছন দিকে একটা হাইড্রোজেন আছে। যদি এর স্ট্রাকচারকে আমরা দেখি, জিওমেট্রিক্যাল স্ট্রাকচার, তাহলে একটা পিরামিড পাবো। ঠিক আছে, এই পিরামিডটাকে আমরা বলে থাকি হচ্ছে টেট্রাহেড্রাল পিরামিড, এরকম গঠন পাবো, তাই না? এর 4টা যে তল আছে, সেই তলগুলোতে অবস্থান করেছে হাইড্রোজেন, আর এই পিরামিডের ঠিক কেন্দ্রে আছে হচ্ছে কার্বন। ঠিক, তাহলে জিওমেট্রিক্যাল ফেসটা কেমন দাঁড়ালো? এইরকম দাঁড়ালো। এরকম, তাই তো? তাহলে এই একটা তল, এই একটা তল, এই একটা তল, আর পিছনে একটা তল, 4টা তল। কিন্তু দেখতে পাচ্ছি কটা তল? 3টা, একটা তল পিছনে আছে। তো ঠিক এটাই যদি আমরা রেণুর ক্ষেত্রে মিথেন না করে এখানে যদি রেণু করে দিই, রেণু, রেণুকে যদি আমি এই জিওমেট্রিক্যাল ফেজে প্লট করি, তাহলে কেমন লাগবে? এখানে একটা রেণু, এখানে একটা রেণু, এখানে একটা রেণু, আর পিছনে একটা রেণু। তাহলে কিন্তু রেণু চতুষ্টয় হয়ে থাকলো। রেণু কিন্তু 4টাই আছে, কিন্তু দেখতে পাচ্ছি কটা? 3টাকে। এরা প্রত্যেকে কি প্রকৃতির? হ্যাপ্লয়েড প্রকৃতির, এন এন এন। এবার এই যে এন এন লিখছি না, এটাতে একটা সমস্যা হয়। সমস্যাটা হচ্ছে যে ক্লাস 9 থেকে শুরু করে আমরা ক্রোমোজোম সম্বন্ধে সাধারণ একটা ধারণা তৈরি করি। 9 থেকে 12 পর্যন্ত, তার পরবর্তীকালে সারা জীবন বায়োলজি করতে গিয়ে ক্রোমোজোম কথাটা আসে।
আর প্রথমে ক্রোমোজোমের যে কথাটা আমাদের মাথায় আসে, এন মানে হচ্ছে 23। তোদের মাথা তো এখন এটাই ঘুরছে, আমি জানি সেটা। হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি। সবার ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম সংখ্যা তো এক না। এন যে কোনো নাম্বার হতে পারে, ডিপেন্ড করছে যে কোন জীবকে বলছি। প্রত্যেকের ক্রোমোজোমের হ্যাপ্লয়েড সেট আলাদা হয়। মানুষের ক্ষেত্রে ক্রোমোজোমের হ্যাপ্লয়েড সেট 23। বুঝে গেছে? তো এখানে এই এন মানে যে গাছটা আমি বলবো সেই গাছের ক্রোমোজোম হ্যাপ্লয়েড সেটকে বোঝাচ্ছে। তাই এখানে এন কে সেট ধরে নিবি। এন ইজিক্যাল টু সেট নাম্বার। ঠিক আছে? এন হচ্ছে একটা সেট নাম্বার। এর সংখ্যা যে কোনো কিছু হতে পারে, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি এর ক্ষেত্রে এন হয় 16, তাহলে এরও এন হচ্ছে 16, আর এরও এন হচ্ছে 16, আর পিছনে যেটা আছে তারও এন হচ্ছে 16। কেন? কারণ এরা একটাই উদ্ভিদের রেণু চতুষ্টয়। এটা বোঝা গেছে তো? টেট্রাহেড্রাল বোঝা গেছে? কোথাও অসুবিধা টেট্রাহেড্রাল বুঝতে গিয়ে? 2 নম্বর হচ্ছে আইসো বাইল্যাটারাল। আমি ভেঙে ভেঙে লিখলাম আইসো বাইল্যাটারাল। বই একসঙ্গে লেখা আছে, যে তাদের উচ্চারণ করতে গিয়ে সুবিধা হয়, তাই আমি এরকম ভেঙে ভেঙে লিখলাম। তো যদি মনে করিস না আমি এরকম করে লিখবো না, আইসো বাইল্যাটারাল একটা গোটা কথা লিখবো, লিখতেই পারিস, কোনো অসুবিধা নেই। যদি উচ্চারণ করতে গিয়ে যাতে অসুবিধা না হয় তাই জন্য কেন আমি না এরকম অনেক উচ্চারণ দেখেছি আমার নিজের জীবনে। স্টুডেন্টকে পড়াতে গিয়ে না অনেক রকম উচ্চারণ দেখেছি আমি। যেমন ধরনের ভেদবার্গ, ইংলিশ আছে FVDBERG, ভেদবার্গ উচ্চারণ করছে সাবডেবার্গ। বুঝছো? তারপরে মার্ক ক্যাপ্টেন, গ্যাস হয়, যে আমরা যে গ্যাস সিলিন্ডারে যে গ্যাসটা ভরি, বিউটেন বা প্রোপেন গ্যাস ভরা হয় থেকে মূলত। আচ্ছা, কিন্তু ওদের কোনো নিজস্ব গন্ধ নেই। এবার গ্যাস যদি কোনো ধরনের যে লিক আউট হয়, তখন তার স্মেল পেতে গেলে আমরা মানে বেশি সতর্ক হয়ে যাব, যাতে বাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। তাই গ্যাস সিলিন্ডারকে চেক করব, বন্ধ করবো, যাই করবো। এই মার্ক ক্যাপ্টেন গ্যাসটার জন্য এই একটা ঝাঁঝালো গন্ধ বের হয়। সালফার ঘটিত একটা গ্যাসের একটা উপাদান মার্ক ক্যাপ্টেন, সালফার থাকে মধ্যে। ঠিক আছে? তো এই কারণের জন্য গন্ধ বের হয় একটা। তো এটাকে কিছু স্টুডেন্ট উচ্চারণ করে মার্কা পটান। আচ্ছা, মার্ক ক্যাপ্টেনকে একসঙ্গে উচ্চারণ করে মার্কা পটান। তো এই জন্যই আমি তারপরে ঠিক করি যে না, যখন পড়াবো, যখন কোনো বড় উচ্চারণ থাকে, সে বাংলা লিখি ইংরেজিতে লিখি, আমি এরকম করে ভেঙে ভেঙে লিখি। তাহলে আইসো বাইল্যাটারাল। আচ্ছা, এবার ধরুন একসঙ্গে লিখলাম, অনেকে উচ্চারণ করলো আইসো বাইল্যাটারাল, বা কেউ উচ্চারণ করলো আইসো বাইল্যাটারাল। ঠিক আছে? হয় এরকম, বড় উচ্চারণ ক্ষেত্রে আমরা উচ্চারণ করতে পারি না, তো এই কারণের জন্য এরকম ভেঙে ভেঙে আইসো বাইল্যাটারাল লিখেছি। এবার দেখ এখানে লেখা আছে আইসো বাইল্যাটারাল, বাইল্যাটারাল। আচ্ছা, তো এখান থেকে এর যদি গঠনকে ভাবি, তাহলে এখানে মুক্তভাবে মানে খালি চোখেই আমি মাইক্রোস্কোপের নিচে, খালি চোখ বলতে না, খালি চোখ বলতে ভাবি না যে খালি চোখ, খালি চোখ না, মাইক্রোস্কোপের নিচে চশমা না পড়েও, হ্যাঁ, যেমন তারপর চশমা পড়ে আছে, চশমা যদি খুলে নিয়ে মাইক্রোস্কোপ দেখে দাও, মাইক্রোস্কোপের নিচে যখনই আমি রেণু চতুষ্টকে দেখবো, তখন 4টা রেণু আমার কাছে একদম স্পষ্টভাবে পরিলক্ষিত হবে। ঠিক আছে? এর নাম হচ্ছে আইসো বাইল্যাটারাল। এটাকে বই ভিত্তিতে যখন আঁকা হয়, তখন ধরনের যে এইরকম করে আঁকা হয় বই ভিত্তিতে। ঠিক আছে? গোল্লা করে দিল একটা, সেই গোলটাকে 4টা টুকরো সুন্দর করে ভাঙলো, দেখতে যেতে ভালো লাগে। প্রশান্ত রন্ধ বা গ্যাপ নাই, কোনো কিছু নাই। ঠিক আছে? এরকম করে দিয়ে আঁকতে পারিস।
পুরো রেণুটা। এটা হচ্ছে আইসো বাইল্যাটারাল, একদম পরিষ্কার ভাবে এই রেণুগুলো দেখতে পাওয়া যাবে, সুন্দর দেখতে পাওয়া যায়, চারটা নিউক্লিয়াসকেই দেখতে পাওয়া যায়। আইসো বাইল্যাটারাল, খুব টাফ, কিছু আসে ভিতরে, কিছুই নেই, সাধারণ জিনিস একদম রেণু চতুষ্টয়, আইসো বাইল্যাটারাল। আগলি তিন নাম্বার, আচ্ছা 3 নম্বর হচ্ছে ডেকা সেট, আচ্ছা ডেকা সেট। যেমন আমরা একটু আগে জানলাম হচ্ছে যে টেট্রাহেড্রাল, 3টা রেণু দেখতে পাচ্ছি, একটা রেণু পিছনে আছে, ডেকা সেটও একই গল্প, কিন্তু এখানে একটা ছোট গল্প হচ্ছে এরকম ধরনের, যে দুটো রেণু আকারে ছোট হয় আর বাকি দুটো রেণু তার তুলনায় আকারে বড় হয়, তাই জন্য দেখতে পাওয়া যায় হচ্ছে 3টা রেণুকে। পিছনে একটা রেণু আছে, তার পিছনে আছে এই যে এটা দেখতে পাচ্ছি, এর ঠিক পিছনে বড় রেণুটার পিছনে আরেকটা বড় রেণু আছে, হ্যাঁ এটাও বড় হবে। তাহলে দুটো রেণু আকারে ছোট আর দুটো রেণুর মধ্যে, ঠিক আছে, প্রথম দুটো রেণুর তুলনায় ওরা আকারে বড় হয়, অর্থাৎ এই দুটো রেণুর তুলনায় এই রেণুটা আর এর যে আরেকটা উল্টো দিকে অবস্থানের রেণু, এরা আকারে বড়, ঠিক আছে, তাই একে ডেকা সেট বলছি, ঠিক আছে, ডেকা সেট, বুঝে গেছে। এখানে তো রেণু চতুষ্টই আছে, কিন্তু পিছন দিকে আরেকটা রেণু অবস্থান করছে, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আইসো বাইল্যাটারালের মতন সবাই সমান সমান না, ঠিক আছে। ক্রোমোজোম সংখ্যা কিন্তু সেম, ক্রোমোজোম সংখ্যা সেম। ডেকা সেট বুঝে গেছে। নেক্সট হচ্ছে টি আকৃতি বিশিষ্ট, 2 নাম্বারই রেখে দিয়েছিলাম এখানে, 3 আর করে নিই, ঠিক আছে, মানে এখানে যে 3 লিখবো, 3টা লিখিনি, 2 রেখে নিয়ে আমি, তাহলে 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে টি আকৃতির বা আকৃতি বিশিষ্ট, টি আকৃতি বিশিষ্ট। টি আকৃতি বিশিষ্ট মানে টি এর মতন দেখতে হবে, এটা আঁকার আগে টি আকৃতি কেমন দেখতে, এরকম দেখতে টি। টি আকৃতি বিশিষ্ট হতে গেলে এইখানে একটা রেণু, এখানে রেণু, ঠিক আছে, রেণু চতুষ্টায়, রেণু কটা হবে, তাহলে আর দুটো রেণু কোথায় আঁকবো, তাহলে এই তো না, চারটাই একই মাপের হবে, তাহলে এর নাম কি হলো, টি আকৃতি বিশিষ্ট, ঠিক আছে। সুন্দর একটা কোষ প্রাচীর করে দিই, তাহলে এর নাম হচ্ছে টি আকৃতি বিশিষ্ট, ঠিক আছে। কোষ প্রাচীরের বর্ডার করে দেখতে চারিপাশে, দেখতে ভালো লাগবে না, রেণুগুলো তো হারিয়ে যাবে। উদ্ভিদ কোষ, তুই কোষ প্রাচীরের বর্ডার করছিস না, কেমন করে হবে, হবে থাকবে না তো, রেণুগুলো তো হারিয়ে যাবে, রেণুকে বেঁধে রাখতে হবে না, বুঝলি, খুব টাফ। মিটালাম। 5 নাম্বার লিনিয়ার। লিনিয়ার মানে কি, কেমিস্ট্রিতে পড়েছিলাম আমরা যে কার্বন একটা লম্বা চেন, লিনিয়ার চেন বলে, কার্বনের বৃত্তাকার চেন হয়, একে সাইক্লিক চেন বলা হয়ে থাকে। তো লিনিয়ার মানে লম্বা, রেণুগুলো লম্বা লম্বা থাকবে, তুই এরকম লম্বা বা এরকম লম্বা, তোর ব্যাপার, ঠিক আছে। এটা কোষ প্রাচীর করেই দিই আগে, কোষ প্রাচীর, এখানে একটা রেণু, 2টা রেণু, 3টা রেণু, 4টা রেণু, 4খানা রেণু একই লাইনে আছে,
নাম হচ্ছে লিনিয়ার। বুঝতে অসুবিধা? শিওর তো? তাহলে রেণু চতুষ্টয় এর যে পাঁচটা প্রকার, রেণু চতুষ্টয়ের যে পাঁচটা প্রকার, এটা বুঝতে গিয়ে কোথাও অসুবিধা হলো? একে চতুষ্টয় কেন বলি এটা আগেই জেনে গেছি, ঠিক আছে। আর চারটাই কেন হয় সেটাও জেনে গেছি। কেন? মিওসিস সেল ডিভিশন হচ্ছে, আর মিওসিস সেল ডিভিশন সবসময় মোট ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হয়ে যায় মাতৃকোষ থেকে, এবং কোষের সংখ্যা হয় হচ্ছে 4টা করে। মোট ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় এবং কোষের সংখ্যা হয় 4টা। হয়ে গেছে? খুব টাফ?